আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মমিনুর টিচিং হোম। এই ভিডিওটিতে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হলো মুজিবনগর সরকারের যে কার্যক্রম 17 পৃষ্ঠার যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। তো চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনায়। মুজিবনগর সরকারের কার্যক্রম, প্রথমে আমরা বেসিক কিছু তথ্য জানবো এখান থেকে। সেটা হলো 1970 সালের সাধারণ নির্বাচনে কোন কোন পরিষদের সদস্য দ্বারা 1970 সালের সাধারণ নির্বাচনে কোন কোন পরিষদের সদস্য দ্বারা মুজিবনগর সরকার গঠন করা হয়। সেটা হলো জাতীয় এবং প্রাদেশিক পরিষদের সদস্য দিয়ে মূলত কি করা হয়, মুজিবনগর সরকার গঠন করা হয়। এরপরে আমাদের পর্যায়ক্রমে জানতে হবে যে কাদের নিয়ে মুজিবনগর সরকারের প্রশাসনিক কাজ পরিচালনা করা হয়েছিল। মূলত করা হয়েছিল বাঙালি কর্মকর্তাদের দ্বারা। এবং মুজিবনগর সরকারের প্রশাসনিক কাজ পরিচালনার জন্য মোট কয়টা মন্ত্রণালয় বা বিভাগ ছিল? এখানে মোট মন্ত্রণালয় বা বিভাগ ছিল 12টি। এবং মুক্তিযুদ্ধের কাজকে আরো সহজ করার জন্য 11টি সেক্টরে ভাগ করে দেওয়া হয় বিভিন্ন জেলা নিয়ে, বিভিন্ন জেলার সমন্বয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখতে পারছো যে 11টা যে সেক্টর আছে ওটা একটু দেখে রাখবা। তো এটা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তো আমরা বইয়ের থেকে আমরা এখন জানবো যে মুজিবনগর সরকারের যে কার্যক্রম। 1970 সালের সাধারণ নির্বাচনে বিজয়ী জাতীয় প্রাদেশিক পরিষদের সদস্য দ্বারা মুজিবনগর সরকার গঠন করা হয়। তাহলে কোন কোন পরিষদের সদস্য দ্বারা মুজিবনগর সরকার গঠন করা হয়? সেটা হলো 1970 সালে যে সাধারণ নির্বাচন হয় সেখানে জাতীয় এবং প্রাদেশিক পরিষদের সদস্যদের মাধ্যমে গঠন করা হয় মুজিবনগর সরকার। এরপরের লাইনে আছে যে বাঙালি কর্মকর্তাদের নিয়ে এ সরকার প্রশাসনিক যে কাজকর্মগুলো ছিল সেগুলো পরিচালনা করত। এবং এখানে মোট 12টি মন্ত্রণালয় বা বিভাগ ছিল। এগুলো কি কি বিভাগ, সেই বিভাগগুলোর নাম কি? প্রথমত প্রতিরক্ষা বিভাগ ছিল, পররাষ্ট্র বিভাগ ছিল, অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়, মন্ত্রী পরিষদ সচিবালয়, সাধারণ প্রশাসন, স্বাস্থ্য কল্যাণ বিভাগ, ত্রাণ পুনর্বাসন বিভাগ, প্রকৌশল বিভাগ, পরিকল্পনা কমিশন ও যুব অভ্যর্থনা শিবির নিয়ন্ত্রণ বোর্ড। এইগুলো ছিল মোট এরকম 12টা মন্ত্রণালয় ছিল মুজিবনগর সরকারের। এবং এগুলো পরিচালনা করতো কারা? কারা করতো? তারা হলো বাঙালি কর্মকর্তারা। মুজিবনগর সরকার কি করে? বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ শহর যেমন কলকাতা, দিল্লি, লন্ডন, ওয়াশিংটন, নিউ ইয়র্ক, স্টকহোম ইত্যাদিতে বাংলাদেশ সরকারের মিশন স্থাপন করে। তাহলে মুজিবনগর সরকার কোথায় কোথায় তাদের মিশন স্থাপন করে? সেগুলো হলো কলকাতা, দিল্লি, লন্ডন, ওয়াশিংটন, নিউ ইয়র্ক এবং স্টকহোমে তাদের যে মিশন সেটা স্থাপন করে। এইসব মিশন বাংলাদেশ সরকারের পক্ষে প্রচার এবং আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করে। মূলত এই মিশনের যে একটা লক্ষ্য ছিল সেটা হলো বাংলাদেশ সরকারের পক্ষে প্রচার এবং আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করা ছিল এই মিশনের প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। বিচারপতি, বাংলাদেশের প্রথম বিচারপতির নাম হলো আবু সাইদ চৌধুরী। তো ইনি সরকার বিচারপতি আবু সাইদ চৌধুরীকে বিশেষ দূত হিসেবে নিয়োগ দেয়। তাহলে কাকে এই সরকারের বিচারপতিকে বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়? তিনি হলেন আবু সাইদ চৌধুরীকে। তিনি মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব নেতৃত্ব এবং জনমতের সমর্থন আদায়ের জন্য কাজ করেন। 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠন হওয়ার পর মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সামরিক এবং বেসামরিক
জনগণকে নিয়ে একটি মুক্তিযোদ্ধা বাহিনী গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়। বাংলাদেশ সরকার বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করে এবং 11 জন সেক্টর কমান্ডার সেনাবাহিনীতে এবং 11 জন সেক্টর কমান্ডার এখানে নিয়োগ করা হয়। 11টি সেক্টরে ভাগ করা হয় এবং 11টা সেক্টর কমান্ডার এখানে নিয়োগ করা হয় 11টি সেক্টরে। এছাড়াও আরও বেশ কয়েকটি সাব সেক্টর গঠিত হয় এবং 3টি ব্রিগেড ফোর্স গঠিত হয়। তাহলে বেশ কয়েকটা সাব সেক্টরে বিভক্ত করা হয়। সেক্টর 11টা, সাব সেক্টরের সংখ্যা আরও অধিক কিছু বাড়িয়ে করা হয় এবং 3টি ব্রিগেড ফোর্স গঠিত হয়। এবং এসব বাহিনী পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত বাঙালি সেনা কর্মকর্তা, সেনা সদস্য, পুলিশ, এপিআর, নৌ ও বিমান বাহিনীর সদস্যগণ যোগদান করে। তাহলে এসব বাহিনীতে কোন কোন সদস্যগণ যোগদান করেন সেগুলো হলো পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত বাঙালি কর্মকর্তা, সেনা সদস্য, পুলিশ, ইপিআর, নৌ ও বিমান বাহিনীর সদস্যগণ এখানে যোগদান করেন। প্রতিটি সেক্টরেই মূলত নিয়মিত সেনা, গেরিলা এবং সাধারণ যোদ্ধা ছিল। প্রত্যেকটা 11টি সেক্টরে সবগুলোই নিয়মিত সেনা ছিল, গেরিলা এবং সাধারণ যোদ্ধাগুলো ছিল 11টা সেক্টরে। এরা মুক্তিযোদ্ধা বা মুক্তি ফৌজ নামে পরিচিত ছিল। এবং কাদেরকে মুক্তিযোদ্ধা বা মুক্তি ফৌজ নামে পরিচিত করা হয় সেটা হলো 11টি সেক্টরে যে নিয়মিত সেনা এবং গেরিলা সাথে সাধারণ যে যোদ্ধাগুলো ছিল এদেরকেই পরিচিত করা হয় যোদ্ধা বা মুক্তি ফৌজ নামে। এসব বাহিনীতে দেশের ছাত্র, যুবক, নারী, কৃষক, রাজনৈতিক দলের কর্মী, সমর্থক সহ শ্রমিক সহ বিভিন্ন পেশার মানুষ এখানে অংশ নিয়েছিল। বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে প্রশিক্ষণ শেষে যোদ্ধাগণ দেশের অভ্যন্তরে প্রবেশ করে পাকিস্তানি সামরিক ছাউনি বা আস্তানায় হামলা চালায়। মূলত কিভাবে যুদ্ধের কার্যক্রমটা শুরু হয় সেটা হলো এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে যোদ্ধাগণ দেশের অভ্যন্তরে দেশের ভিতরে প্রবেশ করে যায় এবং পাকিস্তানি যে সামরিক ছাউনি বা পাকিস্তানি হানাদার বাহিনীর যে আস্তানা ছিল সেখানে বাঙালি মুক্তিযোদ্ধারা তাদের যুদ্ধের যে কর্মতৎপরতা সেটা শুরু করে। মুক্তিযুদ্ধে সরকারের অধীনে বিভিন্ন বাহিনী ছাড়াও বেশ কয়েকটি বাহিনী দেশের অভ্যন্তরে স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠেছিল। এসব সংগঠন কি করেছিল? স্থানীয়ভাবে পাকিস্তানি বাহিনী ও রাজাকার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। 1971 সালে মুক্তিযোদ্ধাগণ মুজিবনগর সরকারের নেতৃত্বে দেশকে পাকিস্তানিদের দখলমুক্ত করার জন্য রণক্ষেত্রে যুদ্ধ করেছিলেন এবং দেশের জন্য প্রাণ দিয়েছিলেন এবং এখানে অনেকে হতাহত হয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই টপিক এই পর্যন্তই। পরবর্তীতে আমরা জানব মুক্তিযুদ্ধে সাধারণ জনগণ এবং পেশাজীবীদের ভূমিকা সম্পর্কে।